কারণ এখানে যারা উপস্থিত আছে তারা সবাই কোনো না কোনো ভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থান এবং এখনো 2 বছর পরে অনেকগুলো আনসার্টিং বিষয় আছে, সেগুলো নিয়ে আমাদের ভাবা কথা হচ্ছে। আমি সামান্য দু একটা কথা বলবো যেগুলো ইতিমধ্যে আলোচনায় এসেছে, সে ব্যাপারে আমার একটা মতামত দিতে চাই। প্রথমত আমি আপাকে ধন্যবাদ জানাই যে উনি একটা কনসেপ্ট পেপার হাজির করেছেন এবং ওনার যতটুকু বক্তব্য আমি শুনলাম, উনি এখানে ভিকটিম সেন্ট্রিক একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছেন এবং ট্রমা হিলিং এর কথা বলেছেন। এটা আমার জন্য একটু মানে আমার পছন্দ হয়েছে, কারণে যে এই বিষয়ে যে আলোচনাগুলো মেইনস্ট্রিম কিছু কিছু মেইনস্ট্রিম পত্রপত্রিকায় কিংবা আমি ইদানিং বলি যে রুদালি মিডিয়া, মানে যারা কান্না করতে করতে হাসানুল হক ইমুর মামলা রায় লিখে সেখানে এই বিষয়গুলো নিয়ে যে ধরনের আলাপ, তার চেয়ে এটা একটু ডিফারেন্ট একটা ইন্টারভেনশন ছিল। এই কারণে আমি তাকে সাধুবাদ জানাতে চাই। আপনারা দেখবেন যে আমাদের দেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন খুব সুন্দর ভারী একটা শব্দ, শফিক ভাই কিছু কিছু বলেছেন, কিংবা ট্রানজিশনাল জাস্টিস, এটাও একটা খুব অ্যাস্থেটিক, শুনতে খুব অ্যাস্থেটিক লাগে, কিন্তু মনে হচ্ছে যেন আমাদের গায়ে আমাদের ঠেকা আমরা মানে রিকনসিলিয়েশন নিয়ে তাদের কাছে যাব এবং লাল গালিচা সংবর্ধনা দিয়ে আসবো বাংলাদেশে। ব্যাপারটা তো এরকম হবে না। সাউথ আফ্রিকার উদাহরণ দেওয়া হয় এবং খুবই চেরি পিকিং করে উদাহরণ দেওয়া হয়। যারা এই উদাহরণগুলো দেন বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে, আমার ধারণা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা ওখানকার ইতিহাসটা খুব ভালো করে খেয়াল করছেন না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এখানে 1994 সালে অ্যাপার্থাইড পতন ঘটেছে সাউথ আফ্রিকায়। অন্তত 1984 সাল থেকে 80 দশক থেকে যে যে সেটলার যে পার্টিটা ছিল, সেটলার কলোনিয়াল যে পার্টিটা ছিল, ন্যাশনাল পার্টি, তারা 1980 দশক থেকে দেন দরবার করা শুরু করেছে কোন মডেলে তারা রিকনসিলিয়েশন করবে। তাদের যে ভুল হচ্ছে, তারা যে অপরাধ করছে, সেটা তখন থেকেই তারা এক ধরনের ব্যাকডোরে এই নেগোসিয়েশনগুলো চলছিল এবং সেটা 1990 দশকের পর আরো তীব্র হয়েছে। কিভাবে নেলসন ম্যান্ডেলাকে ছাড় দেওয়া হবে, জেলখানা থেকে মুক্ত করা হবে, এইসব আলোচনা 90 দশক থেকে ছিল এবং শেষ পর্যন্ত 1994 সালে এসে তারা ট্রুথ স্বীকার করার পরে রিকনসিলিয়েশন আলোচনাটা এসেছে। আমাদের এখানে ট্রুথ তো এখন কোনো বালাই নাই। আমার কাছে মনে হচ্ছে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন নামে যে আলোচনাটা হচ্ছে, এটা আসলে ডিনায়াল এন্ড রিহ্যাবিলিটেশন। মানে কোনো রকম ট্রুথ স্বীকার করা হবে না, রিকনসিলিয়েশনের নামে তারা রিহ্যাবিলিটেট করতে চাচ্ছে এবং পত্রিকায় লেখা হচ্ছে দেশের সুই বিরোধী দল নাই, এজন্য তাদের ফেরত আসা উচিত। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু এই কারণে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা আপনারা মনে রাখবেন, ওই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের পরেও যে পার্টিটা একটা স্ট্রাকচারাল মানে ম্যাসাকার কিংবা ভায়োলেন্স চালিয়ে গেছে সাউথ আফ্রিকান পিপলের উপরে, তারা বিলুপ্ত হয়ে গেছে 1997 সালে। ন্যাশনাল পার্টি 1997 সালে বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপরে তারা আরেকটা নতুন পার্টি করেছিল নিউ ন্যাশনাল পার্টি নামে, সেটাও 2005 সালে বিলুপ্ত হয়ে গেছে। আর আমাদের দেশে এখন কথা হচ্ছে যে কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগকে আনতে হবে ইত্যাদি ইত্যাদি। আমাদের তো এখন আর কোনো সন্দেহ থাকা উচিত না যে আমরা বলি যে ধরেন আমাদের মতো গরিব দেশগুলোতে বিভিন্ন পরাশক্তি কেন্দ্রিক দল থাকে, এটা এটা হয়ে আসছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভারত কেন্দ্রিক কোনো দল না, এটা ভারত ভিত্তিক দল। খুব স্পষ্ট পাচ্ছি, ভারত ভিত্তিক কোনো একটা সংগঠন যার হেডকোয়ার্টার ভারতে, তাকে কি আপনি আপনার দেশে অপারেট করতে দেবেন? এটা তো ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। এবং আওয়ামী লীগ নিয়ে ইস্যুটা শুধু তাদের কৃতকর্ম না, আওয়ামী লীগ ইস্যুটা হচ্ছে তারা ভবিষ্যতে যে কাজগুলো আমাদের সাথে করতে চায়। তারা এখনো বলছে জুলাইকে জুলাই, তারা ঝুলাবে আমাদেরকে, তারা এটাকে একটা টেরোরিস্ট কু হিসেবে দেখে, জঙ্গি উত্থান হিসেবে দেখে। এই কাজগুলো করার পরে তারা দাবি করতে চাইলে তাদেরকে এখানে আমাদের জায়গা দিতে হবে এবং তাদের পক্ষে বিভিন্ন রুদালি ব্যক্তিত্ব, রুদালি ব্যাপারটা আপনারা জানেন যে মহাশ্বেতাদেবীর একটা বিখ্যাত গল্প, এটা যে ভাড়া করে যারা কান্নাকাটি করে, এই ধরনের রুদালি লোকজন কিন্তু অভাব নাই, তারা কান্নাকাটি করছে প্রতিদিন মেইনস্ট্রিম মিডিয়া। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আবার আরেকটা জিনিস বলে আমি শেষ করি, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছেন যে একটা আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফেরত আসবেন এই কথাটা বলা হচ্ছে। আমাকে মানসিক ভাই মনে করে দিলেন যে ডিসেম্বর মাস আত্মসমর্পণের খুব ভালো মাস। কেন আগে না, আরো আগে কেন না, আপনি আবার আসেন, আমরা দেখি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে ফরম্যাটে যখন এরকম আউটস্টেট কোন ডিক্টেটর যার পতন ঘটেছে, তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো আলোচনা হয় এরকম এক সময়কার পরাক্রমশালী ডিক্টেটর এখন এক অন্ধকার প্রকোষ্ঠে জীবনযাপন করছে। সাধারণত মিডিয়াগুলো এই ধরনের নিউজ করে, কিন্তু এখন মনে হচ্ছে শেখ হাসিনা আসলে অং সান সুচি, তিনি কবে আবার রাজনীতিতে ফেরত আসবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে। তার রাজনৈতিক পরিকল্পনা কি, এটা নিয়ে জানতে চাচ্ছে রয়টার্স সহ কিছু কিছু মিডিয়া। এবং বাংলাদেশ নিয়ে এই ধরনের নিউজগুলো করার ক্ষেত্রে রয়টার্স বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, তারা ভারতীয় ছাড়া কাউকে পান না। কারণ এই যে এই নিউজটাও যিনি করলেন, এটাও কিন্তু একজন ভারতীয়। ফলে এগুলো নিয়ে আমাদের খুব বেশি আমার মনে হয় বিচলিত হওয়ার কিছু নাই।
আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, শেখ হাসিনার তালব্য সহ বাংলাদেশে আসবে না। আর যদি আসেন তাকে ফাঁসির কাষ্ট বা ফাঁসির যে আমাদের যে দড়ি সেটা ফেস করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নেই। বাংলাদেশে এত বড় একটা ম্যাসাকার ঘটিয়ে সেটাকে অস্বীকার করে তারপর আপনি আবার বাংলাদেশের রাজনীতিতে আসবেন এবং বলবেন যে অমুক অমুক ব্যক্তিদের আমার হিট লিস্ট আছে, এটা হবে না। কাজেই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং এখানে যারা আছেন প্রত্যেকে আসলে বিভিন্ন রাজনীতির বাইরে জুলাইকে যেভাবে আপনি আপন করে চলেছেন এটা আসলে আমাদেরকে সামনে পথ দেখাবে। এবং আমি মনে করি যে সেই হাওয়ার্ড জিন যে কথাটা বলতেন আর কি, যে খুব বেশি হেরোইক মাস্টারমাইন্ড সুলভ কাজ আমাদের দরকার নেই, কিন্তু আমাদের যে মিলিয়নস অফ পিপল আমরা যারা আছি প্রত্যেকে এক একজন যে সাক্ষী দিচ্ছি যে ঘটনাটা জুলাই ঘটেছে, এটাই যথেষ্ট। এটাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির আর কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে ওরা খুব গর্ব করে বলতো যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা, সমস্ত গণ অভ্যুত্থান তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এটা আপনারা গর্ব করতে পারেন এখানে যারা আছেন, আমরা যারা আছি, যে বাংলাদেশের ইতিহাসের সব এবং সম্ভবত 21 শতকের দুনিয়ার সবচেয়ে তীব্র সবচেয়ে ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভারতে বিদায় হয়েছে। এই ইতিহাসটা আমরা তৈরি করেছি, ফলে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো নির্মূলন থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে সম্ভবত কে যেন একজন বললেন, জোহান বললেন, আমি সম্প্রতি পাবনা গেলাম, সেখানে শহীদ পরিবাররা মামলা করতে ভয় পাচ্ছে। এই হলো বাস্তবতা। তখন আপনি আলোচনা করছেন কিভাবে তাদেরকে রিকনসাইল করবেন। কেন মামলা করতে ভয় পাচ্ছে? কারণ যিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছেন আওয়ামী লীগের যে নেতা, সে নেতা এখন শেল্টার পাচ্ছে। এই কথাটা পাবনায় দাঁড়িয়ে আমি বলেছি বলে এখনকার সরকারি দলের ওনারা আমার বিরুদ্ধে মিছিল করে বলেছে আমি পাবনায় অবাঞ্ছিত। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে আছে। তো এর মধ্যে আমরা কিভাবে আওয়ামী লীগকে রিকনসাইল করব? আওয়ামী লীগ যদি একটা বড় আকারের এখানে ম্যাসাকার আবার না ঘটে, তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আমরা আমাদের জীবদ্দশায় আমি আপনাদেরকে বলতে পারি যে ডোন্ট ট্র্যাক জামাত, এখানে জামাতকে টেনে আনা হয়, দুটো দুই সেপারেট জিনিস, দুটো নিয়ে আমরা আলাদা আলোচনা করব। কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গ যখন এখানে আসবে তখন আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো গড়ে উঠবে এই ব্যাপারে আমাদের খুব পরিষ্কার অবস্থান। যতদিন আমরা জীবিত আছি বাংলাদেশে এখানে আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। আর 1971 নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবে, যারা অস্বীকার করবে, আমি মনে করি তাদেরও বাংলাদেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক পাবলিকলি করেও না, কারণ এই দুঃসাহস নাই। 1971 বাংলাদেশের ফাউন্ডেশন এবং এটারই ধারাবাহিকতা 24 ঘটেছে। আমরা এরকম মনে করি আজকে কারোর পক্ষে এটা বলা সম্ভব না 1971 সালে এটা ভারতীয় ষড়যন্ত্র ছিল। যারা ওই সময় যাদের বিতর্কিত ভূমিকা আছে তারাও আজকে ব্যাকফিল পয়েন্টে স্বীকার করতে বাধ্য হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে বাধ্য। এটা কোনো ভিন্ন কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। সুতরাং আওয়ামী লীগ জুলাইকে বলবে যে জুলাই সন্ত্রাস কিংবা মার্কিন ব্যাক একটা ইসলামিক কু, এসব বলে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে আসবে এবং আমাদের উপর আবারও গণহত্যা চাপিয়ে দেবে, এটা বাংলাদেশ হতে যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।